বিষয়টা হলো যে আমরা যেটা পড়ছি রিসার্চ মেথডস অ্যান্ড অ্যানালিসিস, এটা যদি তুমি দেখো তাহলে দেখতে পারবে যে প্রতি বছর গড়ে 10 থেকে 30 নম্বর আসে এখান থেকে, ঠিক আছে? এবার 10 থেকে 30 নম্বর যদি আসে, একটু আনমিউট মিউট করে দিও, আবার যদি কিছু প্রশ্ন থাকে আনমিউট করে নিও। এবার সেখান থেকে যদি আমি 2013 থেকে দেখতে থাকি, 13, 14, 15, 16, 17, তাহলে দেখছি যে 10 থেকে 30 নম্বরের প্রশ্ন আসে। এবার আমি যদি প্রশ্ন করি যে কি ধরনের প্রশ্ন আসে এখান থেকে, তাহলে স্পষ্টতই দেখতে বা বুঝতে পারবে যে আসলে এমন কোনো প্রশ্ন আসে না যার জন্য খুব ইনডেপথ নলেজ প্রয়োজন। প্রশ্নগুলো খুবই সাধারণ এবং স্বাভাবিক, যেগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি বা সেই টার্মগুলো আমরা শুনেছি, বুঝেছি, এবং সেই টার্মগুলো নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন নেই, সেই ধরনের প্রশ্নই আসে। অর্থাৎ সেগুলো লেখার জন্য আলাদা করে কোনো জ্ঞান প্রয়োজন, তার জন্য আলাদা করে কিছু পড়তে হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। অর্থাৎ যে জানে সে জানে, এবং যে রিসার্চ মেথড অ্যানালিসিসটা একবার অন্তত শুনেছে বা পড়েছে, সে লিখে দিয়ে আসতে পারবে। তার কারণ, এক তো আমি যে কন্টেন্টটা দিচ্ছি সেই কন্টেন্টের মধ্যেই এনাফ ম্যাটেরিয়াল রয়েছে উত্তর হিসেবে লেখার জন্য, প্লাস বিষয়গুলো ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি টপিক ওয়াইজ। তাই এখান থেকে এমন কোনো প্রশ্ন আসবে না যা তুমি পারবে না। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এতগুলো জিনিস পড়তে হবে, কারণ রিসার্চ মেথোডোলজি জিনিসটা খুব ভাস্ট। কিন্তু আমার বক্তব্য, রিসার্চ মেথোডোলজি বিষয়টা ভাস্ট হতে পারে, কিন্তু তোমাদেরকে কিন্তু এমন প্রশ্ন কোনোদিনও করেনি বা করবে না যেখানে তোমাকে খুব ইনডেপথ, মানে খুব ভেতর থেকে জটিলভাবে প্রশ্ন করছে। তাই এখান থেকে আমাদের সাধারণ ধারণা, সাধারণভাবে বুঝে নেওয়া, এটা হয়ে থাকলেই আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এবার আমরা এইটা হয়ে যাওয়ার পরে, মানে আজকে যে টপিকটা আমরা পড়বো, লাস্ট টপিক এই রিসার্চ মেথড অ্যান্ড অ্যানালিসিসের, আমি তোমাকে 1 থেকে 2 দিন দেব। কি কারণে? এখান থেকে গত 13 থেকে 19 অব্দি বা 20টাও হয়তো যোগ করে দেব, যা যা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে বলবো যে সেই সমস্ত যে পিডিএফটা আমি তোমাকে দিয়েছি সেখান থেকে খুঁজে বার করতে, খুঁজে বার করে নিজের মতো করে নোট ডাউন করে রেখে দিতে বা লিখে রেখে দিতে। কটা প্রশ্ন আছে এখানে দেখতেই পাচ্ছ যে হার্ডলি 15টা মতো প্রশ্ন আছে পুরো চ্যাপ্টারটা থেকে। তাহলে হয়তো তোমার কাজ হবে যে শনি রবি তো তোমার এক্সাম থাকেই আমার কাছে, যে হয়তো শনি রবি মিলিয়ে আরো একটা বা দুটো দিন বেশি দিচ্ছি তোমাকে, না কেন এই 15টা প্রশ্নের কোশ্চেনের উত্তর তুমি রেডি করে রাখছো। এবার তোমার মনে হতেই পারে যে যেইগুলো আগে এসে গেছে স্যার আমাকে দিয়ে সেগুলো কেন তৈরি করাচ্ছে। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটাই এরকম যে প্রত্যেকটা টপিক ইন্টারলিঙ্কড, সেটা তুমি যখন পড়েছিলে তখনই বুঝতে পেরেছিলে। তাই যেগুলো এসে গেছে সেগুলোর যখন আনসার রেডি করবে, তখন কোথাও না কোথাও তোমার আলটিমেটলি এই পুরো সিলেবাস, প্রত্যেকটা কনসেপ্টের বিষয়ে যে নলেজটা আরো স্ট্রং হয়ে যাবে। সেই কারণে আমি আগেও বলেছি যে সোশিওলজি আর সায়েন্স অ্যান্ড রিসার্চ মেথড অ্যানালাইসিস, এই দুটো চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা হবে এরকম। এখান থেকে আমরা কোনো মডেল কোশ্চেনের মডেল আনসার লিখবো না, মকে। আমরা হচ্ছে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এত ভালো করে রেডি করব যেন যে কোনো প্রশ্ন আসলে আমরা লিখে দিয়ে আসতে পারবো, এটা আমাদের স্ট্র্যাটেজি। এত অব্দি বোঝা গেল কি বললাম? হ্যাঁ, কিন্তু মানে স্যার এই আমার খাতাতে এই 15টা কোশ্চেনেরই অ্যান্সার আমি আমার মতো করে লিখে রাখবো, তাই তো? হ্যাঁ, লিখে রাখছো এবং আমাকে দিয়ে সেটা চেক করিয়ে নিচ্ছ যে স্যার দেখুন তো ঠিক আছে করিয়ে কিনা। নিই। হ্যাঁ, ঠিক এবারে আছে। যেটা পারবো সেটাও আপনাকে জানাবো। একদম 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 একদম, যেগুলো পারবে না, যেটা খুঁজে পাবে না, যেটা বুঝতে পারবে না, প্রত্যেকটা জায়গাতেই জানাবে। দেখো, পেয়েছো, বুঝতে পেরেছো, লিখে ফেলেছো, দেখিয়ে নিলে, গুড। পেয়েছো, বুঝতে পারছো না, লিখে নিলে এবং তারপরে আমার থেকে বুঝে নিলে। মানে প্রত্যেকটা জায়গায় যেখানে কিনা তোমার আইদার খুঁজে পেতে সমস্যা হবে বা বুঝতে সমস্যা হবে, প্রত্যেকটা জায়গাতেই তুমি আমাকে পিং করছো। ওকে, চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। স্যার আমি ওই মক টেস্ট দেওয়ার সময় একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলাম, সেটা বলছি। মনে হুম করুন হুম কোনো একটা কোশ্চেন আমি পেলাম না, অ্যান্সারটা পিডিএফ এ ঠিকঠাক ভাবে কোনো কারণে হয়তো পেলাম না। এবারে হুম আমি ওটার উপর একটু সোশ্যাল রিসার্চ করে ওটার অ্যান্সারটা গুগল থেকে পেলাম। হুম এবারে হুম হুম ওটা মনে করুন আমি বুঝলাম, বুঝে যদি আমি ওটার অ্যান্সারটা লিখি, আমার তো মেন কোশ্চেনটার প্রপার অ্যান্সার চাই। সেই অ্যান্সারটা হুম কি হুম আপনাকে দিয়ে হুম। চেক করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক করে নিবে। আর এক্সপেক্টেড যে সেইগুলো যে কোনো আনসার তুমি গুগল থেকে পাও, তুমি বই থেকে পাও, এক্সপেক্টেড যে সেটা কিছুটা প্যারাফ্রেজ ফর্মে থাকবে। প্যারাফ্রেজ ফর্ম বোঝো? ওকে।
প্যারাফ্রেজ ফর্ম মানে যে হ্যাঁ উত্তর যেটা আছে যেখানে আছে সেটাই তুলে তুমি বসিয়ে দিচ্ছ না, প্রশ্নটা যেরকম এসেছে সেই অনুযায়ী তুমি নিজের মতো করে প্রেজেন্ট করছো, দ্যাট ইজ প্যারাফ্রেজিং। তো এক্স্যাক্ট। এক্সপেক্টেড যে যে কোনো প্রশ্ন তুমি প্যারাফ্রেজ আকারে প্রেজেন্ট করছো। যেমন ধরো আজকে যে কোশ্চেন গুলো দেখালাম সেইগুলোরও তো উত্তর পিডিএফ এ রয়েছে, তো তুমি কি ওই বুলেট অনুযায়ী ধরে ধরে বসিয়ে দেবে যে এই বুলেট হিসেবে লেখা রয়েছে আমি ধরে ধরে বসিয়ে দিই? না, এক্সপেক্টেড যে প্রশ্ন অনুযায়ী তুমি সাজিয়ে লিখে আমাকে দেখিয়ে নিচ্ছ। এবার যেখানেই তোমার কনসেপ্টটা বোঝার দেখবে যে সমস্যা আছে, না এই কনসেপ্টটা তো স্যার বোঝায়নি, বা মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা কোথায় খুঁজে পাচ্ছি না, তো সেই জায়গাগুলো তুমি আমাকে পিন করে নিচ্ছ প্রশ্নগুলো পাঠিয়ে পাঠিয়ে। এবং যখন এটা তখনই, যে এমন না যে না স্যারের সাথে আবার যখন ক্লাস হবে তখন নয় আমি স্যারকে জিজ্ঞাসা করব, তা নয়, কেমন? যখন এটা তখনই তুমি আমাকে জিজ্ঞাসা করে কনফিউশন মিটিয়ে নিচ্ছ। ওকে স্যার, ওকে ওকে। চলো আজকের ক্লাস শুরু করা তো যাক। এই টাইমিংসটা কবে থেকে দিচ্ছেন? বুঝতে পারলাম না। এইটা এটা আজকের এই ক্লাসটা হয়ে টাস্কটা। যাক, এই আজকের ক্লাসটা হয়ে যাক, তারপর তোমার সাথে কথা বলে নেবো যে এটা তোমার অনুযায়ী। দেখো শনি রবির তো তোমার একটা ছুটি পাওনা থাকেই, ঠিক আছে? তো হুম। শনি রবির ছুটিটার সাথে আর যতটা দিন অ্যাড করা যায়। এবার বিষয়টা হচ্ছে যে ধরো আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গল। আজকে মঙ্গলবার, রাইট? এবার ধরো তুমি বললে হ্যাঁ। যে স্যার আমার দুটো দিন চাই, বুধ বৃহস্পতি। হুম। ঠিক, তুমি যদি বলো যে হ্যাঁ। বুধ বৃহস্পতি, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে দেবো বুধ বৃহস্পতি শুক্র শনি। কেন 4 দিন? তাহলে শনি রবিটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? যে শনি রবিটা তোমার পাওনা ছিল ওই দুটো থাকছেই, আরো 2 দিন অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে রবিবার দিনটাও হয়তো তোমার ক্লাস হবে। 4টে দিন নিলে, ওকে এবার তুমি ওকে। বলে স্যার 3টে দিন আমার হয়ে যাবে, তাহলে বুধ বৃহস্পতি শুক্র, তাহলে শনি রবি ক্লাস হবে আমাদের, বুঝতে পারলাম? এবার 4 দিন নেবে না 3 দিন নেবে সেটা তোমার ওপর ডিপেন্ড করবে। তুমি আমাকে যেদিন ধরো রেডি হয়ে গেল, হয়তো 3 দিনের মাথায় ব্যাপারটা রেডি হয়ে গেল, তুমি আমাকে পিং করে দিলে যে স্যার হুম। কালকে থেকে ক্লাস নিতে পারেন, আমার এই বিষয়টা রেডি হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে, দাঁড়াও একটু গন্ডগোল করছে পিডিএফটা খুলতে, পিপিটিটা খুলতে। বিষয়টা হলো যে আমাদের এই যে টপিকটার নামের মধ্যেই যে কনসেপ্ট গুলো আসছে, ঠিক আছে? লাইক ভেরিয়েবলস, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, স্যাম্পলিং, হাইপোথেসিস, ব্যাস এইগুলোই কিন্তু আজকের আমাদের পড়তে হবে। ঠিক আছে? মানে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে টপিকটার নাম, সেই টপিকের নামে যে যে কনসেপ্ট গুলো রয়েছে সেই কনসেপ্ট গুলো ভালো করে বুঝে নেওয়া। ওকে? কি কি নাম আছে? প্রথমেই আমরা পাচ্ছি ভেরিয়েবলস, ঠিক আছে? আমি তোমাকে কথায় কথায় বলেছিলাম ভ্যারি করে যা তা হলো ভেরিয়েবল, যেটা ভ্যারি করছে। তোমাকে আমি এটাও বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে যখন সেগুলোতে ঢুকবো তখন বোঝাবো। আজকে হচ্ছে সেই দিন যেখানে আজকে আমি তোমাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, হাইপোথেসিস, স্যাম্পলিং, এগুলো ধরে ধরে সেগুলোর কনসেপ্ট গুলো ক্লিয়ার করিয়ে দেবো। তুমি যদি এবার সংখ্যা অনুযায়ী দেখো, দেখবে যে পিপিটিতে টোটাল স্লাইডের সংখ্যা আছে ৮৩টা বা ৮২টা। দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এক্ষেত্রেও বললাম একটু আগে যেরকমটা স্ট্র্যাটেজি শেয়ার করলাম, যে বিষয়গুলো দেখতে বড়, আমরা থরলি রিড আউট করে কনসেপ্টগুলো বুঝে নেব, এবং যে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো এসেছে সেগুলো লিখে প্র্যাকটিস করে নেব। দেখবো যে প্রত্যেকটা কনসেপ্ট আমার জানা আছে কিনা, ব্যাস সেটাই যথেষ্ট। মুখস্থ থাকতে হবে, আরো গভীরে পড়তে হবে, আরো অ্যাডভান্স লেভেলের নলেজ প্রয়োজন, এই চ্যাপ্টারের জন্য এগুলো অ্যাপ্লিকেবল নয়। ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করি। হ্যাঁ স্যার। Okay, variables are those parameters whose values varies as situation changes. Variables are those parameters whose values varies as situation changes and are key elements of an experiment. তাহলে আমরা কি বুঝলাম? যে একটা এক্সপেরিমেন্টের কি এলিমেন্ট যেটা কিনা ভ্যালু সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করছে। আবারও বলছি, ভেরিয়েবল মানে আমি বলেছিলাম যেটা ভ্যারি করছে, হ্যাঁ ভ্যারি করছে। কি ভ্যারি করছে? এর ভ্যালু ভ্যারি করছে। কোথায় ভ্যারি করছে? সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করছে। অ্যান্ড আর কি এলিমেন্টস অফ এন এক্সপেরিমেন্ট, তাহলে যে কোনো এক্সপেরিমেন্টের কি এলিমেন্ট এবং তার সাথে যার ভ্যালু সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে, দ্যাট ইজ নোন অ্যাজ ভেরিয়েবল। Earl R. Raby, in his
The Practice of Social Research 2009 defines a variable as a logical set of attributes. তার মানে অ্যাট্রিবিউটের লজিক্যাল সেটকে কি বলছে? আর র্যাবি। এইটা হলো এক্সট্রা জিনিস। এক্সট্রা জিনিস বোঝো? পরীক্ষার হলে তুমি নাম্বার কম পাবে, আরেকজন বেশি পাবে কখন? যখন ভ্যালিডিটি থেকে একটা প্রশ্ন দেবে আর তুমি নর্মালি ভ্যালিডিটির এই ডেফিনেশনটা লিখবে আর তোমার কোনো বন্ধু ভ্যালিডিটির এই ডেফিনেশনটা লিখবে, তখন তোমাদের নাম্বারের মধ্যে পার্থক্য চলে আসবে। তাহলে ওই যে বললাম এক্সট্রা জ্ঞানের প্রয়োজন নেই, সমস্ত জ্ঞান এই পিপিটিতেই আছে। এবার ডিপেন্ড করছে কে এই এক্সট্রা ইনফরমেশন গুলো পরীক্ষার খাতায় অ্যাড করে দিয়ে আসতে পারে। যার বা যাদের মনে থাকবে বা যারা পড়ার সময় এইভাবেই পড়বে তারাই একমাত্র পরীক্ষার সময় এটা অ্যাড করে দিয়ে আসতে পারবে, বাদ বাকি কেউ পারবে না। তাহলে এটা ডিপেন্ড করছে কার উপরে? স্টুডেন্ট যখন পড়ছে বা আনসারটা যখন রেডি করছে, যখন বুঝছে, তখন সেই নামগুলো ধরে ধরে মুখস্থ করছে কিনা। অ্যাডভান্স স্টাডি নয়, তার মানে যখন পড়ছে একটু ইন ডিটেল স্টাডি। ওকে, a variable is a characteristic that takes one, two or more values। তার মানে ভেরিয়েবলের সাথে সবসময় ভ্যালু যুক্ত থাকে, কারণ ওটাই দেখো ভ্যারি করে। এই যেখানে আমরা আগেই পড়েছি যে ক্যারেক্টারিস্টিক ভেরিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক দ্যাট টেক্স একটা দ্যাট টেক্স অন টু অর মোর ভেরিয়েবলস, মানে দুটো বা দুটোর বেশি ভ্যালু যুক্ত থাকে না। হোয়াট ইজ ভ্যালু? ইট ইজ সামথিং দ্যাট ভ্যারিজ। আবারও বলছে যে ভ্যালু সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করবে, দ্যাট ইজ ভেরিয়েবল। It is a characteristics that is common to a number of individuals, groups, events, objects। এইবার আমরা ভ্যালু ব্যাপারে কিছুটা জানতে পারলাম। Any kind of value which is a characteristics of ইন্ডিভিজুয়াল, গ্রুপ, ইভেন্ট, অবজেক্ট, মানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বস্তুর মধ্যেই কিছু কমন অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটাকে ভ্যালু বলছে। এখনো আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার না, ভ্যারিয়েবল মানে কি, ভ্যালু মানে কি। ঠিক আছে, লাস্ট লাইন, the individual cases differ in the extent to which they possess the characteristic। The individual cases differ in the extent to which they possess the characteristic। দেখো এবার ইন্ডিভিজুয়াল ওয়াইজ প্রত্যেকের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো আলাদা হয়। তাহলে এই স্লাইড থেকে আমরা কি বুঝলাম? একটা মানুষ, একটা বস্তু, একটা ঘটনা, একটা যে কোনো সিচুয়েশন, তার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স দ্বারা সে গঠিত হয়, অর্থাৎ তার কতগুলো ভ্যালু থাকে। সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই ভ্যালুগুলো যখন চেঞ্জ হয়ে যাবে, সেটাকে আমরা ভেরিয়েবল বলছি। ধরে নিচ্ছি আমার এই স্লাইড অবধি ক্লিয়ার হলো না, পরবর্তী স্লাইডে আমরা এগোবো। কখন আমাদের ক্লিয়ার হবে? যখন আমরা এক্সাম্পলে ঢুকে যাবো। এখন আমরা এক্সাম্পলে ঢুকিনি। Thus under age it is young, middle aged and old, and under class it is lower, middle and upper. Under education it is illiterate, less educated and highly educated। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার ফ্যামিলি কে তুমি কেমন ফ্যামিলি বলবে, যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইউর ফ্যামিলি, তোমার সাধারণত হয়তো উত্তর হবে যে আপার মিডল ক্লাস, রাইট? নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ আপার মিডল ক্লাস? Upper middle class means that they are not highly educated but not illiterated also. They have some basic education. So maybe I am asking in terms of education, or maybe I am asking in terms of financial attributes, right? যে হয়তো আমি অর্থনৈতিক দিক থেকে জিজ্ঞাসা করছি হোয়াট ইজ ইওর ফ্যামিলিজ ইকোনমিক স্ট্যাটাস, বা আমি জিজ্ঞাসা করতে হোয়াট ইজ ইওর ফ্যামিলিজ এডুকেশনাল স্ট্যাটাস। দুটোতেই দেখো এরকম তিনটে ভাগ পাবে, হায়ার, মিডল, লোয়ার, রাইট? এই যে তার মানে আমি বলছি, দেখো তাহলে দেখো এগুলো কি ক্যারেক্টারিস্টিক্স, যে তার মানে কিসের ক্যারেক্টারিস্টিক্স? ফিনান্সিয়াল। এখানে দেখো বিভিন্ন এক্সাম্পল দিয়েছে। দাস আন্ডার এজ, যদি আমি বলি যে বয়স, বয়সের দেখো তিনটে ধরন হচ্ছে, ইয়াং, মিডল এজ, ওল্ড। ঠিক আছে, বলছে একটা যুবক, মধ্যবয়স্ক, বৃদ্ধ। আন্ডার ক্লাস, যদি ক্লাস হিসাবে বলি, লোয়ার, মিডল, আপার। ওকে, আন্ডার এডুকেশন ইট ইজ ইলিটারেট, লেস এডুকেট, হাইলি এডুকেট। আন্ডার স্ট্যাটাস ইট উইল বি লো, হাই অ্যান্ড এলিট। এবার তুমি ছোটবেলা থেকে সাধারণত এই ক্যারেক্টারিস্টিক্স গুলো, যে ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, এই স্ট্র্যাটিফিকেশনটা দেখে এসেছো, বাট হয়তো আমরা জানতাম না যে এটা কিভাবে রিসার্চ মেথোডোলজির ভেরিয়েবলস এর সাথে যুক্ত। আজকে আমরা জানতে পারবো। ওকে, দ্য ভেরিয়েবলস সিলেক্টেড ফর অ্যানালিসিস আর কল্ড এক্সপ্লেনেটরি। এক সেকেন্ড।
তাহলে আমরা আগের স্লাইডটা জানতে পারলাম একটা জিনিস, যে ভেরিয়েবল বলতে সাধারণত কি বোঝাচ্ছে, এখনো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত প্রত্যেকটা জিনিসেরই ৩টে স্তর থাকছে বা নানা রকম স্তর থাকছে, যে স্তরগুলো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। The variables selected for analysis are called explanatory variables and all other variables are called extraneous variables. তার মানে আমি এক্স্যাক্টলি যদি এজ দেখতে চাই এবং যেই ভেরিয়েবলটাকে আমি ধরে নিচ্ছি, যে কিভাবে ধরছি, দ্য ভেরিয়েবল সিলেক্টেড ফর অ্যানালিসিস, যেই ভেরিয়েবলটাকে ধরে আমি অ্যানালিসিস করতে চাইছি সেটাকে আমি কি বলবো, এক্সপ্ল্যানেটরি ভেরিয়েবল। তার মানে ওই যে আমি বললাম, কোনো একটা ইন্ডিভিজুয়াল, কোনো একটা ঘটনা, কোনো একটা সিচুয়েশনে তার একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে ধরে যেই ভ্যালুটা ভ্যারি করছে সেটাকে তার সিচুয়েশন ওয়াইজ বোঝা, দ্যাট ইজ ভেরিয়েবল। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে প্রত্যেকটা জিনিস, যেমন এজ, ক্লাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস, এডুকেশন, প্রত্যেকটা জিনিসেরই কতগুলো ভেরিয়েবল আছে, যেটাকে আমি ধরে নিচ্ছি আমার বিশ্লেষণের জন্য প্রয়োজন, তার নাম দিচ্ছি এক্সপ্ল্যানেটরি। আর যেটা আমার প্রয়োজন না, অন্যান্য যে ভেরিয়েবল গুলো আছে সেটাকে বলছি এক্সট্রানেস। আমি আবারও বলছি, যতক্ষণ না এক্সাম্পল আসছে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হবে না, আমি জানি সেটা। শুধু এখন দেখে রাখি যে কোনটা এক্সপ্ল্যানেটরি, কোনটা এক্সট্রানেস, বা ভেরিয়েবল বলতে এক্স্যাক্টলি কি কি ধরা হচ্ছে, এক্সাম্পল আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। Explanatory variable is a type of independent variable. Extraneous variables which are not part of explanatory set are categorized as uncontrolled or controlled variable. তাহলে তুমি খাতায় নোট করে রাখতে পারো যে explanatory variable equal to independent variable because it is one type of independent variable, right? আর extraneous variable মানে যেটা কিনা এক্সপ্লেনেশনের কোনো রকম কাজে লাগছে না, সেগুলো আনকন্ট্রোলড। ঠিক আছে, মানে তাদের আনকন্ট্রোল হিসাবেও ক্যাটাগরাইজ করা যায়, কন্ট্রোল হিসাবেও ক্যাটাগরাইজ করা যায়। এবার অনেক সময় রিসার্চারের উপর ডিপেন্ড করে যে এক্স্যাক্টলি সে কিভাবে এটাকে মেনশন করবে। Controlled variables are held constantly or prevented from varying during the course of study. দাঁড়াও আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে বিষয়টা যদি আমাদের কাছে আর একটু সোজা হয়ে যায়। এক্সাম্পলে চলে এসেছি, ঠিক আছে, ডিরেক্ট এক্সাম্পলে এসেছি। এক্সাম্পল, টাইম স্পেন্ট স্টাডিং গিভস বেটার স্কোরস ইন এক্সাম। ঠিক আছে, পরীক্ষার জন্য তুমি যদি সময় দাও তাহলে ভালো নম্বর আসে। আবার পড়ছি, টাইম স্পেন্ট স্টাডিং গিভস বেটার স্কোরস ইন এক্সাম। হিয়ার টাইম স্পেন্ট স্টাডিং ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সময় যদি দাও পড়াশোনার পেছনে, নম্বর বেশি আসবে পরীক্ষায়। কি বেশি দাও? সময়। সময়টাকে তাহলে আমি কি নাম দিচ্ছি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। Independent variable, huh? And the test score or marks obtained is the dependent. বিষয়টা ভালো করে বোঝো। তোমার হাতে কি আছে? সময়। একমাত্র সময়ই তো দিতে পারো তুমি, এটার নাম। তাহলে যেটা তোমার হাতে আছে সেটাকে নাম দিয়ে দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেটা তোমার হাতে নেই সেটাকে বলছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বিষয়টা শুনতে উল্টো লাগছে, আরেকটু এগোবো আমরা। Because it could change depending on several factors such as how much you have studied. এই যে যেটার নাম পড়ছো ডিপেন্ডেন্ট, এইটা তোমার উপর ডিপেন্ডেন্ট না, সেই কারণেই এর নাম ডিপেন্ডেন্ট। আবার বোঝো, তুমি হয়তো ভাবছো যে টাইমটা তো আমার উপর ডিপেন্ড করছে, তাহলে টাইম হওয়া উচিত ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। উল্টো দিকে মার্কসটা তো আমার উপর ডিপেন্ড করছে না, তাহলে মার্কসটা হওয়া উচিত ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলছে বিষয়টাই উল্টো। তার মানে যে জিনিসটা তোমার নিজের হাতে থাকবে সেটা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট, যেই জিনিসটা তোমার হাতে নেই সেটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মাথায় একবারে ঢুকে ঢুকে গেল? তোমার হাতে আছে ইন্ডিপেন্ডেন্ট, তোমার হাতে নেই ডিপেন্ডেন্ট। মানে independent in the other hand, explanatory. হ্যাঁ, ঠিক আছে, যে এটা ধরেই কোথাও আর না কোথাও তুমি, এই যে যদি আবার আগেরটায় আসি, যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল ইজ এ টাইপ অফ এলিমেন্ট, যে এটাকে ধরেই তুমি এক্সপ্লেন করতে পারবে, এটাকে ধরে আমরা অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, কিন্তু ডিপেন্ডটাকে ধরে সাধারণত আমরা অ্যানালিসিস করতে পারি না, এটা আদার ভেরিয়েবল হিসেবে পরিগণিত হয়। বোঝা গেল? তোমার হাতে আছে ইন্ডিপেন্ডেন্ট, তোমার হাতে নেই ডিপেন্ডেন্ট। ওকে, তোমার হাতে যেটা আছে সেটা দিয়ে তুমি এক্সপ্লানেশন করতে পারবে, সেটা এক্সপ্লানেটরি হিসেবে ব্যবহার হয়। তোমার হাতে যেটা আছে সেটা অ্যানালিসিসের একটা পার্ট হিসেবে ব্যবহৃত হয়, সেটা দিয়ে তুমি অ্যানালিসিস করতে পারবে। বাট যেটা তোমার হাতে নেই, যেগুলো কিনা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি আমি, সেটা দিয়ে কিন্তু এই জিনিসগুলো সম্ভব হয় না।
ওকে, একটু এগোই, আরেকটা এক্সাম্পল খুঁজি। আর কি এক্সাম্পল আছে? হ্যাঁ আছে। টিচিং In মেথড, experiments, টিচিং মেথড। হ্যাঁ হ্যাঁ, in experiments the independent variable is manipulated by the experimenter। আবার পড়ো। সাধারণত যে কোনো গবেষণায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে কে ম্যানিপুলেট করছে? এক্সপেরিমেন্টার। কেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কারণ এটাই তো একমাত্র ভেরিয়েবল ইয়ের হাতে আছে, এক্সপেরিমেন্টারের হাতে আছে। আবারও বলছি, যেটা তোমার হাতে সেটাই তো তুমি ম্যানিপুলেট করতে পারবে। তাহলে বোঝা গেল ফার্স্ট লাইনটা, ইন এক্সপেরিমেন্টস দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ম্যানিপুলেটেড বাই দ্য এক্সপেরিমেন্টার। ফর এক্সাম্পল, a teacher wants to know which method of teaching is more effective to the students. Is it through PPTs, visual methods, lecture method, group discussion, etc? Okay, teacher বোঝার চেষ্টা করছে যে কোন form of teaching টা effective for students. Here the teaching method is independent variable, যেটা হাতে আছে। কি হাতে আছে অন্য? হ্যাঁ স্যার, আরেকবার বলুন। কি হাতে আছে টিচারের? কি হাতে আছে টিচারের? টিচিং মেথডস। রাইট। এটা তাহলে কি হয়ে গেল? কোন 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 ওয়েতে পড়াবেন, হ্যাঁ সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, যেটা দিস ইজ দিস কুড হ্যাঁ দিস কুড বি কন্ট্রোলড। হ্যাঁ, এবার কন্ট্রোলড আর আনকন্ট্রোলড এর বিষয়টা না আসবো। ঠিক আছে, যে অনেক সময় এটা যেমন ঠিক যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আমাদের কন্ট্রোলে থাকে না, আবার অনেক সময় সেগুলোকে কন্ট্রোল ওয়েতেও ব্যবহার করা যায়। সেটা একদম ধরো কিছু ব্যতিক্রমও থাকে, সেই দিকটায় যাচ্ছি না। তার মানে যেটা তোমার হাতে আছে, ইট ইজ অবভিয়াসলি ইজ ইন ইয়োর কন্ট্রোল। ওকে, দ্যাটস রাইট। কিন্তু মনে রাখবে কিছু ব্যতিক্রম থাকে। বাট স্যার বলছি, মানে টিচার যে টিচিং মেথডস ইউজ করবেন তিনি সেটা ভালো মতনই জানেন, সেক্ষেত্রে এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু আমি স্টুডেন্ট হিসেবে কতটা বুঝলাম, আমি এক্স্যাক্টলি, আমি স্টুডেন্ট হিসেবে কতটা বুঝলাম, হ্যাঁ ওটা ডিপেন্ডেন্ট বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল ওইটা হয়ে যাবে। The effect on students understanding is the dependent variable. The dependent variable is the condition we are trying to explain. যেটাকে তাহলে দেখো এক্সপ্লেন করার চেষ্টা করছি, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেটাকে ইউজ করছি এক্সপ্লেন করার জন্য, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একদম নোট ডাউন করে রাখো। খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট জিনিস। পরীক্ষার হলে আসলে যে দারুণ কিছু মনে রাখতে হয় তা না, স্বাভাবিক ছোট ছোট জিনিসগুলো মনে রাখলেই আমাদের কাজ হয়ে যায়। ঠিক আছে? In these methods of teaching, other independent variable could be personality types, social class of students, motivational and intelligence level, and the class atmosphere. দেখো, আমি যদি ধরে নিই যে টিচারের হাতে যেটা আছে টিচিং মেথড, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আর আলাদাও কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু থাকে, যেগুলো আমি কি বলছি যে টিচারের হাতে সব সময় থাকে না। কি কি রয়েছে? In this method of teaching, other independent variable could be personality types. Personality type of student টিচারের হাতে নেই। Social class of students টিচারের হাতে নেই। Motivational and intelligence level and the class atmosphere টিচারের হাতে নেই। মানে সে কতটা কন্ট্রোল করতে পারবে, ওই যে তুমি বললে যে কন্ট্রোলের কথাটা, এমন অনেক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, এমন অনেক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সিচুয়েশন ওয়াইজ টিচার কতটা কন্ট্রোল করতে পারবে বা পারবে না সেটা আদেও রিসার্চার বা এক্সপেরিমেন্টার বা টিচারের হাতেও থাকে না। সেই কারণে আমরা শুধু এটুকুই বুঝবো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পূর্ণ টিচারের হাতে কন্ট্রোল, সেটাকে দিয়ে সে এক্সপ্লেন করছে, সেটা দিয়ে সে অ্যানালিসিস করবে। উল্টো দিকে আমরা কি বুঝবো, যে যেগুলো টিচারের হাতে থাকছে না সেটা এক্সট্রানিয়াসে চলে যাচ্ছে, সেগুলো ডিপেন্ডেন্টে চলে যাচ্ছে, সেগুলো কন্ট্রোলে থাকবে কি থাকবে না সেটা অনেক সময় সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। এতদূর কি বোঝা গেল অন্য? হ্যাঁ স্যার, হ্যাঁ আমাদের আমি নোট ডাউন করে নিয়েছি। আমাদের সাধারণত যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তবু আমরা এক্সপেরিমেন্টাল বা মেজার্ড, অ্যাক্টিভ, অ্যাসাইন, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ এগুলো বুঝে নেওয়ার কিছুটা চেষ্টা করব। ঠিক আছে? এক্সপেরিমেন্টালের যদি একটু যাওয়া যায় এইভাবেই, আবারও চেষ্টা করি যদি রকম এক্সাম্পল দিয়ে আমরা ঢুকতে পারি তাহলে আমাদের খুব ভালো হয়। Experimental variables, these variables spell out the detail of the investigator's manipulations, while the measured variables refer to measurement. Okay, for instance,
Rural development may be assessed in terms of increase in income, literacy level, infrastructure, availability of medical facilities, availability of social security, and so forth. In another study of factors affecting students' achievement in marks, we may examine the absence or availability of books, libraries, good teachers, use of visuals, and so on. All these will be experimental variables or experimental manipulations for the researcher. It is important when planning and executing research to distinguish between these two types of variables. আবার আমরা ডেফিনিশনে ফিরে আসি। Experimental variable মানে বলছে these variables spell out the details of the investigator's manipulation while the measured variables refers to measurement. যেটা তার মানে তুমি মাপতে পারছো সেটা কোথাও না কোথাও তোমার ওই measured variables এর মধ্যে চলে যাচ্ছে। আর একজন রিসার্চার কতটা কি ম্যানিপুলেট করছে সেটা এক্সপেরিমেন্টালের মধ্যে চলে যাচ্ছে। এক্সাম্পল হিসেবে যদি আমরা বোঝার চেষ্টা করি, ফর ইনস্ট্যান্স রুরাল ডেভেলপমেন্টের পাশে দেখো কি লেখা রয়েছে, মেজার্ড ভেরিয়েবল। তাহলে রুরাল ডেভেলপমেন্টটাকে তুমি মাপতে পারছো তো, তাহলে এরকম যে কোনো জিনিস যেগুলো তুমি মাপতে পারছো সেটা কি হয়ে যাচ্ছে আমার মেজার্ড ভেরিয়েবল। একদম সোজাভাবে বুঝবে, মাপতে পারছি মেজার্ড ভেরিয়েবল। তাহলে এক্সপেরিমেন্টালটা মানেটা কি, ফার্স্ট লাইনটা শুধু মনে রাখবে যে ডিটেলস অফ দ্য ইনভেস্টিগেটরস ম্যানিপুলেশন। একজন ইনভেস্টিগেটর কি কি জিনিস ম্যানিপুলেট করছে। ধরো তুমি একজন স্টুডেন্ট, তো তুমি দেখতে চাইছো যে রোজ সকাল 6টায় উঠে পড়লে তোমার কতটা লাভ হয়। কি করছো, এক্সপেরিমেন্টাল ভেরিয়েবলস, যে তুমি তোমার ভেরিয়েবল গুলোকে এক্সপেরিমেন্টাল ওয়েতে ম্যানিপুলেট করছো। এইবার আমি যদি দেখি যে না সকাল 6টায় উঠে তুমি পলিটি, ইকোনমি, সোশিওলজি এই পেপারগুলো খুব সুন্দর করে শেষ করে দিয়েছো, দ্যাট ইজ মেজারেবল, মেজার্ড ভেরিয়েবল। বোঝা গেল অন্য কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ম্যানিপুলেশন ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল, মেজার করা যাচ্ছে মেজার্ড ভেরিয়েবল। একদম সিম্পল ভাবে মনে রাখো। থার্ড আমাদের ছিল অ্যাক্টিভ অ্যান্ড অ্যাসাইন ভেরিয়েবলস। কি আছে? ম্যানিপুলেটেড অর এক্সপেরিমেন্টাল ভেরিয়েবলস উইল বি কল্ড অ্যাক্টিভ ভেরিয়েবলস। কোনটাকে দেখেছো একটু আগে আমি বললাম ম্যানিপুলেটেড ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল লিখে রাখো, একদম একই জিনিস, মানে সোজা ভাষায় বুঝবে, একদম মনে থেকে যাবে। ম্যানিপুলেট করতে পারছো যেটা এক্সপেরিমেন্টাল, will be called active variables। তার মানে যেগুলোকে ম্যানিপুলেট করা যাচ্ছে, যেগুলো এক্সপেরিমেন্টাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, those are active variables, while measured variables will be called assigned variables। যেটাকে মাপতে পারছি তার মানে কি নামটাই শুধু আলাদা। তাহলে আমরা লিখে রাখতে পারি ম্যানিপুলেটেড ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল ইকুয়াল টু অ্যাক্টিভ। নিচে তাহলে আমরা লিখে রাখতে পারি measured variables equal to assigned variables। বোঝা গেল কি বললাম? দাঁড়া, নোট ডাউন করছি। মেজার্ড ভেরিয়েবল ইকুয়াল টু অ্যাসাইন্ড। একদম সিম্পল, একদম হ্যাঁ সিম্পল। হ্যাঁ, আর ম্যানিপুলেট ভেরিয়েবল ইকুয়ালস টু অ্যাক্টিভ ইকুয়ালস টু আরেকটা কি বললেন যেন? এক্সপেরিমেন্টাল। দেখো এই যে ফার্স্ট লাইন, হ্যাঁ হ্যাঁ, these variables spell out the details of the investigator's experimental manipulation, so experimental to active। ওকে, লাস্ট আমাদের কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। আচ্ছা এটা বলো তো আমাকে অন্য, তোমার আইডিয়া এটা কি হতে পারে, কি জিনিস এটা? মানে ধরো তুমি জানো না, ঠিক আছে, তুমি জানো না হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল এন্ড হোয়াট ইজ কোয়ালিটেটিভ ভেরিয়েবল। বলো তো আন্দাজে বলো এটা কি হতে পারে, এই ভেরিয়েবলটা মানে এটা কি হতে পারে, এই ভেরিয়েবলটা মানেটা কি? যেটাকে সংখ্যা দ্বারা মাপা যাবে পার্টিকুলার, সেটা কোয়ান্টিটেটিভ। গুড। আর যেটা হচ্ছে মানে জাজমেন্টাল বেসিসে, মানে ভালো না মন্দ সেই বিষয়ে বোঝা যাবে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। মানে কোয়ালিটি বিষয়টা বোঝার জন্য, গুড অর ব্যাড। তাহলে এবার একটু এক্সাম্পল গুলো দেখে নিই আমরা। আমরা সংখ্যা দিয়ে যে এক্সাম্পল দেখা হয়, মানে 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 আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেখা গেল সারা ভারতবর্ষে 30খানা রাস্তা বানানো হয়েছে। তো এই 30খানা রাস্তা, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। কিন্তু 30টার মধ্যে 10টা একদম, হ্যাঁ 30টার মধ্যে 10টা হচ্ছে দেখা গেল ভালো হয়েছে, বাকিগুলো 2 বছরের মধ্যেই ভেঙে যেতে পারে, সেইটা হচ্ছে কোয়ালিটেটিভ। হ্যাঁ এবার যদি আমরা ধরো এক্সাম্পল গুলো দিয়ে একটু বোঝার চেষ্টা করি। Quantitative variable, it is one whose values or categories consist of numbers and the difference between its categories can be expressed numerically। সংখ্যা দিয়ে সবকিছু বোঝানো যাচ্ছে, সংখ্যা, ওই যদি বলি যে সংখ্যা। Qualitative, it consists of discrete categories rather than numerical units। Example class, দেখো যে জিনিসটাকে একবার ভাঙা যাচ্ছে, ক্লাস
তিনটে ক্লাস হয়, লোয়ার, মিডল, আপার। সেক্স, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। অর্থাৎ আমি যদি কোয়ালিটির কথা বলি, আমি তাহলে এবার কোয়ালিটিটা কিভাবে ভাগ করবো জানো? তুই বলে না প্রধানমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী ধরো সড়ক যোজনা, আমি এবার কোয়ালিটিটাকে এইভাবে ভাগ করব যে যদি হয় রোড কন্ডিশন, পিচ রোড, মাড রোড, কনক্রিট রোড। বোঝা যাচ্ছে? তার মানে দেখো কোয়ালিটির হিসাবে ভাগ করছি, সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। এই যে তার মানে যখনই রোডটাকে আমি তাদের কোয়ালিটি হিসেবে ভাগ করে দিলাম, এটা আমার হয়ে গেল তাহলে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। ওকে, সিম্পল লাগছে তো? বিষয়টা কিন্তু আসলে সিম্পল, পুরো পুরো। হ্যাঁ হ্যাঁ। এইবার আমরা যে নেক্সট টপিকে ঢুকছি সেটার নাম হলো স্যাম্পলিং। এটাও খুব সোজা। স্যাম্পলিং, স্যাম্পল, এই কথাগুলো হয়তো আমরা শুনেছি, কিন্তু কি জিনিস আজকে একটু যদি বুঝে নেওয়ার চেষ্টা করি। স্যাম্পলিং ইজ আ প্রসেস অফ সিলেকশন অফ আ লিমিটেড নাম্বার অফ আইটেমস ফ্রম আ লার্জার হোল অর ইউনিভার্স। তাহলে লেখো ইউনিভার্স। ইউনিভার্স কথাটা লেখো। ইউনিভার্স থেকে অ্যারো টানো একটা, ইউনিভার্স থেকে অ্যারো টেনে লেখো যে সেখান থেকে তুমি যখন কিছু নেওয়ার চেষ্টা করছো, তাহলে ইউনিভার্স থেকে যখন তুমি একটা ছোট বা লিমিটেড নাম্বার নেওয়ার চেষ্টা করছো, দ্যাট ইজ স্যাম্পলিং। It is used as a technique of data collection in sociological research when the population are large and it is either not economical or feasible to collect data on the whole population. যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তুমি হিন্দু ধর্মের ওপর গবেষণা করছো, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ওপর। তাদের ওপর হিন্দু ধর্মাবলম্বী মানুষ, ভারতবর্ষের হিন্দু ধর্মাবলম্বী মানুষ, পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বী মানুষ, কলকাতার হিন্দু ধর্মাবলম্বী মানুষ। দেখো আমি ক্ষেত্রটাকে ছোট করছি, কিন্তু দেখা গেল যে তুমি তোমার অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বী মানুষের ওপর স্টাডি করছো। কেন? তোমার তো গবেষণা শুরু হয়েছিল যে তুমি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ওপর গবেষণা করছো, কারণ তোমারও তো সময় নেই, তোমারও তো টাকা নেই যে তুমি নিজের অঞ্চলটা বাইরে কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারতের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ওপর গবেষণা করতে পারবে। তাহলে তুমি কি করছো? এই হোল পপুলেশন থেকে বা এই হোল ইউনিভার্স থেকে, এখানে ইউনিভার্স মানে টোটাল যেখানে যেখানে হিন্দু আছে, ইউনিভার্স বলতে তার মানে কি বোঝানো হচ্ছে, যেখানে যা ছড়ানো আছে তাদের মধ্যে থেকে একটা লিমিটেড সেকশনকে ধরে নিয়ে তাদের ওপর গবেষণা করছে, দ্যাট ইজ স্যাম্পলিং। অ্যাকর্ডিং টু ম্যানহেইম, আ স্যাম্পল ইজ আ পার্ট অফ দ্য পপুলেশন। তাহলে বলতেই পারি যে পপুলেশন ইকুয়াল টু ইউনিভার্স, যে তার মানে টোটাল পপুলেশনের মধ্যে থেকে একটা জিনিস আমরা টেনে নিচ্ছি, which is studied in order to make inferences about the whole population। অর্থাৎ পুরো পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য আমরা যখন একটা নির্দিষ্ট পার্টকে বেছে নিচ্ছি, দ্যাট ইজ স্যাম্পলিং। বোঝা গেল? হ্যাঁ স্যার, নোট ডাউন করছি, বুঝতে পেরেছি। In defining population from which the sample is taken, it is necessary to identify target population and sampling frame. কাদের ওপর গবেষণা করছো? তুমি বলে আমার অঞ্চলের ওপর গবেষণা করছি। টার্গেট পপুলেশন কি? টার্গেট পপুলেশন কে? তুমি বলে আমার টার্গেট পপুলেশন হিন্দু, আমার টার্গেট পপুলেশন হিন্দু। এই যে তার মানে স্যাম্পলিং করার সময় এক্স্যাক্টলি তোমার টার্গেট পপুলেশনটা মাথায় রাখতে হবে। যদি ধরো তোমার রিসার্চটা আরেকটু গভীর হয় যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কতজন আস্তিক, সেটা মাপতে চাইছো, তার মানে তোমার টার্গেট পপুলেশন কি? আস্তিক মানুষরা, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আস্তিক মানুষরা। ঠিক আছে, টার্গেট পপুলেশনটা সবসময় ইম্পর্টেন্ট। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যদি একটু বোঝার চেষ্টা করি। For studying the level of awareness of rights among women in one village community, the target population is defined as well women married and unmarried in the age group of 18 to 60 years. In the unit is an educational institution, then the type of its structure size. First exampleটা কি বলছে যে তুমি একটা মহিলা মানে গ্রামে, তুমি একটা গ্রামে মহিলাদের তারা কতটা অধিকারের বিষয়ে কতটা সচেতন সেটা মাপতে চাইছো। তুমি মাপতে চাইছো গ্রামের মহিলারা অধিকারের বিষয়ে কতটা সচেতন। তো তুমি কি করলে? তুমি বললে যে 18 থেকে 60 বছর বয়সী মহিলা, বিবাহিত বা অবিবাহিত, এদের ওপর আমি গবেষণা করব। নিজের টার্গেট পপুলেশনটা বোঝা গেল? 18 থেকে 60 বছরের মহিলা, বিবাহিত বা অবিবাহিত। এটা হলো তোমার ফ্রেম। এই ফ্রেমের মধ্যে, এই পপুলেশন ফ্রেমের মধ্যে তোমার স্যাম্পলিংটা তুমি করছো। ওকে, এরকম ভাবেই প্রত্যেকটা রিসার্চারের
আলাদা আলাদা স্যাম্পলিং প্রসেস থাকে। কেন থাকে? অত সময় না থাকার জন্য, অত টাকা না থাকার জন্য তারা এই গোটা ইউনিভার্স, গোটা পপুলেশনের মধ্যে থেকে একটা ছোট অংশ স্যাম্পলিং হিসাবে বেছে নেয়। এখানে মনে রেখো, ইউনিভার্স মানে তুমি যেই বিষয়ে গবেষণা করতে চাইছো সেটার পুরো আয়তনটাকে বোঝানো হচ্ছে। ইউনিভার্স মানে আমাদের এই কিন্তু পুরো ইউনিভার্সকে বোঝানো হচ্ছে না। তুমি ধরে নিলাম যে তুমি হচ্ছে পথ শিশুদের ওপর গবেষণা করছো, তাহলে তোমার ইউনিভার্সের মধ্যে কি পড়ছে? ভারতের যত পথ শিশু আছে বা পশ্চিমবঙ্গের যত পথ শিশু আছে। ইউনিভার্স মানে কিন্তু তাহলে এটা বোঝাচ্ছে, আমাদের যে ইউনিভার্সের মধ্যে থাকি সেটার কথা কিন্তু নয়। ইউনিভার্স মিনস টোটাল পপুলেশনটা, যেটার উপর তুমি গবেষণাটা করতে চাইছো। ওকে, কেন করি? যদি আমি বলি যে কেন করি, দেখো ফার্স্টেই বলে দিলাম যে আমাদের সময় বাঁচছে, টাকা বাঁচছে। কিন্তু কি মনে হয় যে তুমি 1 কোটি মানুষের থেকে যেটা জানতে পারা উচিত ছিল, 100 জনের মধ্যে থেকে সেটা জেনে সত্যিই কি তোমার রিসার্চটা সাকসেসফুল হবে? মানে অথেন্টিক বিষয় কি জানতে পারবে? না স্যার, সম্ভব এক্ষেত্রে নয়। রিসার্চ মেথোডোলজি হেল্প করে। মানে রিসার্চ মেথোডোলজির যে অ্যাকসেপ্টেন্স সেটা এতটা বেশি এই কারণেই, তার কারণ এটা এক্স্যাক্টলি বলে দেয় তুমি শুধু নিজের সংখ্যাটা জানো, যে তোমার পপুলেশনে বা ইউনিভার্সে কত সংখ্যা আছে। সেই সংখ্যা অনুযায়ী স্যাম্পলিং বলে দেয় যে তোমার যদি টোটাল সংখ্যা হয় এত, তাহলে তুমি এত মানুষের উপর গবেষণা করবে। বোঝাতে পারলাম যে তাহলে স্যাম্পলিং করার জন্য টোটাল পপুলেশনটা জানাটা খুব দরকার। ফর এক্সাম্পল ধরো এই যে বিভিন্ন ধরনের প্রি পোল সার্ভে, পোস্ট পোল সার্ভে হয়, মানে ভোটে কে জিতবে কে হারবে, কাদের উপর হচ্ছে? অবশ্যই জানো, জীবিত ব্যক্তি যারা 18 বছর হয়ে গেছে, কারণ 18 বছর না হলে ভোট দিতে পারবে না, জীবিত ব্যক্তি যাদের 18 বছর হয়ে গেছে তাদের উপরেই গবেষণাটা হবে। ধরো পশ্চিমবঙ্গে কত মানুষ থাকে? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যারা কিনা 18 বছরের ওপরে, তাদের উপর গবেষণা করা সম্ভব নয়। জীবিত এবং 18 বছরের উপরে গবেষণা করা সম্ভব নয়। তাই ফার্স্টে আমাকে কি বার করতে হবে? যে পশ্চিমবঙ্গের টোটাল এরকম মানুষের সংখ্যা কত। তারপর ভাঙতে হবে যে স্যাম্পলিং এ আমাদের কতজনের উপর করতে হবে। যদি দেখা যায় যে 10 লাখ মানুষ আছে পশ্চিমবঙ্গে, তাহলে দেখা যায় যে স্যাম্পলিং এর একটা সংখ্যা বেরোয় নিয়ার অ্যাবাউট 10,000। এটা আমি এক্সাম্পল হিসাবে বলছি। এবার এই 10,000টাকে জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক ওয়েতে ভেঙে দেওয়া হয় যে এক্স্যাক্টলি কোন গ্রাম থেকে, কোন জেলা থেকে, কোন ব্লক থেকে কতজন মানুষের উপর সার্ভে করা হবে। তাহলে এই 10,000টা হচ্ছে আমার স্যাম্পলিং এর মাধ্যমে পাওয়া টোটাল ইউনিভার্স থেকে আমার, যাদের উপর আমি গবেষণাটা করছি। এবার তুমি যে বললে, আমি যে অথেন্টিসিটির প্রশ্নটা করলাম যে সত্যি যেটা পাওয়া যায় অথেন্টিক হয় কি, বলছে যদি রিসার্চ মেথোডোলজিতে স্যাম্পলিংটা একদম পারফেক্ট ওয়েতে এবং নিউট্রাল ওয়েতে করা যায়, উত্তর একদম 100% অ্যাকিউরেট আসবে। কার উপর ডিপেন্ড করছে? রিসার্চারের নিজের উপর। মানে এটা অঙ্কের মতো একটা বিষয়, যে অঙ্ক করছে সে যদি জানে যে কিভাবে আমি সূত্রগুলো অ্যাপ্লাই করব, তাহলে সে উত্তর মিলিয়েই ছাড়বে। আর যদি সে না জানে যে না আমি সূত্রটা কিভাবে, কোথায়, কতটা ব্যবহার করব, উত্তর মিলবে না। তো বিষয়টা কিন্তু ডিপেন্ড করছে রিসার্চারের ওপর। স্যাম্পলিং খুব সুন্দর জিনিস আছে বলেই আমাদের কত যে আহ, মানে গবেষণা খুব সুন্দরভাবে, খুব কম সময়ে, খুব কম মানুষের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এটা আমাদের ধারণারও বাইরে। ঠিক আছে, এইটা আপাতত পুরো মানে সোসাইটিতে যেইটা চলে সেটা কিন্তু এই স্যাম্পলিংই চলে। ঠিক আছে, এইবার স্যাম্পলিং এর আমরা কিছু ভাগে আসবো। এই ভাগটা খুব ইম্পর্টেন্ট। নাম দেখো, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। বোঝার চেষ্টা করি জিনিসগুলো কি। Probability sampling is one in which every unit of the population has an equal probability of being selected for the sample. It offers a high degree of representativeness. হয়তো বুঝতে পারলাম না, দাঁড়াও আবার নন প্রবাবিলিটিটা পড়বো। Non-probability sampling makes no claim for representativeness, as every unit does not get the chance of being selected. It is the researcher who decides which sample units should be chosen. Probability মানে 10টা ছেলে দাঁড়িয়ে আছে, সরি
100টা ছেলে দাঁড়িয়ে আছে, আমি 10 জনকে সিলেক্ট করব। 100টা ছেলে দাঁড়িয়ে আছে, 10 জনকে আমি সিলেক্ট করব। অর্ণব, আমি কিভাবে সিলেক্ট করব 100 জনের মধ্যে 10 জনকে? আমি রিসার্চার, বলো। তার মেধার ভিত্তিতে। রেজাল্ট, তার মানে এই যে Result, হ্যাঁ রেজাল্ট, হ্যাঁ রেজাল্ট। তার মানে 100 জনের রেজাল্ট আমার হাতে থাকতে হবে। এর মধ্যে যারা দেখবো যে হাইস্ট মার্কস পেয়েছে লাস্ট এক্সামে, আমি সেই 10 জনকে বেছে নিলাম। এটা হলো কি, এটা আমি কোথাও না কোথাও বলতে পারি প্রবাবিলিটি, যে এদের প্রত্যেকের চান্স ছিল। কাদের চান্স ছিল? যে বা যারা ভালো রেজাল্ট করবে তাদের চান্স ছিল। নন প্রবাবিলিটি হলো আমি সিলেক্ট করব আমি কাকে, কার উপর গবেষণা করব। আমি মুখ দেখে দেখে, যেগুলো দেখলাম যে একটু চেনা মুখ, যার মুখটা দেখে মনে হচ্ছে সেই ছেলেটা ভালো, এরকম 10 জনকে সিলেক্ট করলাম, দ্যাট ইজ নন প্রবাবিলিটি। তার মানে প্রবাবিলিটি মানে প্রত্যেকের 100 জনের মধ্যে 100 জনেরই সিলেক্ট হওয়ার একটা চান্স থাকে। সেটা আমার ইচ্ছার উপর করছি না, সেটা কোথাও না কোথাও আমি একটা মাপকাঠি ধরে নিয়ে সেই মাপকাঠি অনুযায়ী সিলেক্ট করছি। নন প্রবাবিলিটি মানে আমি আমার ইচ্ছার উপর, ইট ইজ দ্য রিসার্চার হু ডিসাইডস হুইচ স্যাম্পল ইউনিটস শুড বি চুজেন। ঠিক আছে, তার মানে রিসার্চারের ওপর যেটা নন প্রবাবিলিটি। নন প্রবাবিলিটি মানে যে প্রত্যেক জনের কোনো প্রবাবিলিটি নেই। প্রবাবিলিটি মানে হচ্ছে, প্রবাবিলিটি স্যাম্পলিং মানে হচ্ছে প্রত্যেকের প্রবাবিলিটি আছে। যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, probability sampling today remains the primary method for selecting large representative samples for social science and business researchers. According to Black and Champion, the probability sampling requires the following condition to be satisfied. Complete lists of subject to be studied is available, size of the universe must be known, desired sample size must be specified, and each element must have equal chance of being selected. It means some kind of randomization in one or more of their phases. বাংলায় বলছি, যে 100 জনকে ওপর আমি 100 জনের মধ্যে যদি 10 জনকে বাঁচতে হয়, তাহলে আমাকে জানতে হবে যে আমি কতজনের উপর স্টাডি করছি 100 জনের উপর। সেই 100 জনের পুরো লিস্ট আমার হাতে থাকবে, সেই 100 জনের মেরিট লিস্ট আমার হাতে থাকবে। আমি জানবো যে এই 100 জন তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে লাস্ট রেজাল্টটা আমার হাতে থাকবে। তাতে কি হচ্ছে, প্রত্যেকের সিলেক্ট হওয়ার র্যান্ডামলি চান্স থাকে। র্যান্ডামলি চান্স মানে আমি বলতেই পারি যে হচ্ছে যে ওই যে কখনো হয়েছে যে একটা ধরো বোলের মধ্যে, কাচের বোলের মধ্যে স্যার কেটে কাগজ কেটে পাতানো যাচ্ছে। রয়েছে। বুঝতে পারছেন নেটওয়ার্কটা কার প্রবলেম? র্যান্ডামলি চান্স মানে আমি বলতে হচ্ছে যে আচ্ছা, আমার এখানে তো কোনো সমস্যা নেই। ধরো একটা বোলের মধ্যে কাগজ পাকিয়ে রাখা থাকে, যে যে কেউ আসো তোলো, যে টপিকটা রয়েছে সেই টপিকের উপর কাগজ পাকিয়ে রাখা থাকে। যে এরকম খেলা দেখেছো কখনো, যে সেই বিষয়ের উপর বক্তব্য রাখতে হবে। বোলের ভেতরে অনেকগুলো কাগজ পাকিয়ে রাখা রয়েছে। র্যান্ডামলি সিলেক্ট করতে হয়। যে তুলছে সে জানে না যে তার ভাগ্যে এক্স্যাক্টলি কোন টপিকটা পড়বে। ঠিক আছে, তাহলে এটা আমি কি বলতে পারি, প্রবাবিলিটি স্যাম্পলিং। যে প্রবাবিলিটি আছে যে তুমি একটা সহজ কোনো টপিক পাবে, প্রবাবিলিটি আছে যে তুমি একটা কঠিন কোনো টপিক পাবে। কিন্তু যদি মানে এবার যদি আমি নন প্রবাবিলিটি বলি, নন প্রবাবিলিটি মানে তুমি নিজেই তোমার চোখের সামনে থেকে 10টা টপিক দেখতে পাচ্ছ, সেখান থেকে নিজের ইচ্ছা মতো একটা সিলেক্ট করে নিলে, নন প্রবাবিলিটি। তার মানে প্রবাবিলিটি মানে যেখানে কিনা সিলেক্ট হওয়ার, স্যাম্পলের সিলেক্ট হওয়ার চান্সটা কোথাও না কোথাও র্যান্ডম ওয়েতে থাকে এবং সেখানে নিউট্রালিটি বজায় থাকার একটা চান্স থাকে। নন প্রবাবিলিটিতে নিউট্রালিটি বজায় থাকার চান্সটা কম থাকে। এবার প্রবাবিলিটির আন্ডারে আবার দুটো ভাগ পড়ে যায়, একটা হচ্ছে সিম্পল র্যান্ডম, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম। ঠিক আছে, নন প্রবাবিলিটি আর প্রবাবিলিটিটা বুঝতে পারলে কিনা আগে বলো, তারপর ডিটেলসে যাব। হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু স্যার জানেন ভিডিওটা আটকে আটকে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমারই নেটওয়ার্ক প্রবলেম আরেকবার হতে পারে এখানে। একটু আরেকবার রিপিট করে ঝড়টা দেখো ছিল। তাহলে, আরেকবার রিপিট করে দেখে নিও তাহলে। হ্যাঁ না, তোমাদের ওখানে প্রবাবিলিটি ঝড় উদাহরণ হয়েছে সহ আমি তো? বুঝে গেছি বিষয়টা, মাঝে মাঝে একটু আপনার কথাগুলো মানে শুনতে পাচ্ছিলাম না, কেটে 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 গেছে, যাচ্ছিল। বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার এটাকে দুটো ভাগ করে দিচ্ছে, একটা হচ্ছে সিম্পল র্যান্ডম, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম। ঠিক আছে, সিম্পল র্যান্ডম আর স্ট্র্যাটিফাইড র্যান্ডমটা কি আমরা যদি একটু ছোট করে বুঝে নিই। Although simple random samples are not used widely, তার মানে simple random sampling টা widely used হয় না। কোনটা তাহলে বেশি ইউজ হয়? stratified randomটা widely used হয়। They form a basis for other types of sampling. A simple random sample and its items refers to a sample which has been selected from a population in such a manner that each possible combination of the units has the same chance or probability of being selected. পরেরটায় চলে যাই, stratified ধরবো যখন, তখন হয়তো সেটা ধরে আমরা এটা বোঝার চেষ্টা করবো বা যদি অ্যাডভান্টেজেস কিছু পাই। It saves times না, আমরা স্ট্র্যাটিফাইডে আসি। These samples involve division of population into similar groups
and selection of a random sample from each other. Example দেয়নি, the population can be divided into groups in the light of the knowledge about it and effect of a certain characteristics group. The advantages of this procedure ensures proper representation from each group and probability sample. The basis for division into groups or strata related to the nature of the problem to the study. এটা একটা এক্সাম্পল থাকা উচিত ছিল। দেখছি দাঁড়াও কোনো একটা এক্সাম্পল দিতে পারি কিনা। ওকে, এখানে যেহেতু কোনো এক্সাম্পল নেই আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মানে যে আমার চোখের সামনে আছে তাদের মধ্যে থেকে আমি তুলে নিলাম, যে আমার চোখের সামনে আসছে তাদের মধ্যে থেকে আমি একটা স্যাম্পলিং করে নিচ্ছি, দ্যাট ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। নেটওয়ার্কটা এডট হচ্ছে, সমস্যা হচ্ছে, যাই হোক। সিম্পল র্যান্ডম মানে হচ্ছে আমার চোখের সামনে 100 জন ছেলে রয়েছে, সেই 100 জন ছেলের মধ্যে আমি যে কোনো ভাবে র্যান্ডামলি আমি তুলে নিচ্ছি, ঠিক আছে। এই যে আমি র্যান্ডামলি তুলে নিচ্ছি এক্ষেত্রে চান্স থাকে যে এক একজন এক একটা ক্যারেক্টারিস্টিক্স এর অধিকারী, তাদের মধ্যে কোনো রকম ডিভিশন স্ট্র্যাটা নেই। স্ট্র্যাটিফাইড র্যান্ডম মানে আমি ভাগ করব, হয়তো আমার সামনে যদি 11টা যদি ছেলে থাকে, মানে 100টা যদি ছেলে থাকে, আমি ভাগ করব যে 5 ফুটের ওপরে যারা আছে তারা আলাদা হও, মেধার ভিত্তিতে যারা 1 থেকে 10-এর মধ্যে আসো গত 5 বছরে তারা আলাদা হও, ছেলে মেয়ে আলাদা হও। এইভাবে আমি বিভিন্ন স্ট্র্যাটায় ভাগ করে দিয়ে তারপর তাদের মধ্যে থেকে র্যান্ডমলি সিলেক্ট করছি, ঠিক আছে। তার মানে সিম্পল মানে আমার সামনে 100 জন আছে, 100 জনের মধ্যে যে কাউকে র্যান্ডমলি তুলছি। আর স্ট্র্যাটিফাইড মানে তাদেরকে বিভিন্ন স্ট্র্যাটায় ভাগ করে দিলাম, মেবি বেসড অন দেয়ার এজ, দেয়ার হাইট, দেয়ার সেক্স, দেয়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, দেয়ার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, দেয়ার ক্লাস, তার উপর ভিত্তি করে আমি সেখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করছি। বোঝা গেল আশা করি। তাহলে সিম্পল আর স্ট্র্যাটিফাইড র্যান্ডমের পার্থক্যটা। নন প্রবাবিলিটি স্যাম্পলিং, in many research situations, particularly those where we do not have list of persons to be studied like widows, alcoholics, drug addicts, consumers, অর্থাৎ নন প্রবাবিলিটিটা কোথায় ব্যবহার হয়, যেখানে তোমার হাতে এত অপশনই নেই। ফর এক্সাম্পল ধরো কোনো একটা স্টুডেন্ট স্টাডি করছে কিসের ওপর, সে স্টাডি করছে ডিভোর্সি মহিলাদের ওপর। ডিভোর্সি মহিলা পেতেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। ধরো সে স্টাডি করছে যমজ বাচ্চাদের ওপর, যমজ বাচ্চা খুঁজতে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই কারণে সে তার চোখের সামনে যাকে পাবে তাকেই সিলেক্ট করে নেবে এবং তার উপরই গবেষণা করবে। মানে তার কাছে চান্স থাকে না যে আমার সামনে 100 জন মহিলা আছে যারা ডিভোর্সি, এদের মধ্যে থেকে আমি র্যান্ডমলি সিলেক্ট করবো, এরকম হয় না। তারা পাচ্ছে, তারা তুলে নিচ্ছে। তার মানে রিসার্চারের ইচ্ছার উপর, দ্যাট ইজ নন প্রবাবিলিটি, যে চোখের সামনে আসছে আমি তুলে নিচ্ছি। Like widows, alcoholics, drug addicts, consumers of a particular brand of soap or detergents, migrant workers, etc. In the above case, probability sampling is difficult and inappropriate to use. So non-probability is the most appropriate one to be used. যেটা কারণ হিসেবে বললাম যে অপশন আছে, তুমি র্যান্ডমলি সিলেক্ট করছো আইদার সিম্পল ওয়েতে অথবা স্ট্র্যাটিফাই করে সেখান থেকে সিলেক্ট করছো, দ্যাট ইজ গুড প্রবাবিলিটি স্যাম্পলিং। কারণ তোমার কাছে অপশন আছে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং অপশন নেই, খুঁজেই পাওয়া যায় না এই সমস্ত মানুষদের, পাচ্ছি করে নিচ্ছি, ঠিক আছে। সাধারণত এটার আবার নানা রকম ভাগ হয়। যদি নন প্রবাবিলিটির ভাগগুলো দেখতে হয় তাহলে হচ্ছে কোটা, পারপাসিভ, অ্যাক্সিডেন্টাল, স্নোবল, ঠিক আছে। স্নোবলটা দিয়ে যদি শুরু করি, তুমি একজন অ্যালকোহলিক পার্সনকে চেনো, তার কাছে গেলে বা কেউ কোনো বন্ধু তার কাছে নিয়ে গেল, এবার আরো এরকম মদ্যপান করে এরকম মানুষের কাছে তুমি যাবে কি করে? হয়তো দেখা গেলো সে নিয়ে গেল 2 জনের কাছে, সেই 2 জন নিয়ে গেল 4 জনের কাছে, সেই 4 জন নিয়ে গেল 8 জনের কাছে। ঠিক যেরকম স্নোয়ের বল যত এগোতে থাকে আকারে এবং আয়তনে বাড়তে থাকে, ঠিক আছে, ঠিক সেরকমই এইভাবে আমরা একজনকে দিয়ে আরো 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 পেতে থাকি। অর্থাৎ প্রথমে আমি একজন অ্যালকোহলিক পার্সনকে পেয়েছিলাম, তার মারফত আমি যোগাযোগ করে 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 আরো বড় পেলাম। তাহলে দেখবে পাহাড় থেকে যখন কোনো বল গড়ায়, স্নোয়ের বল, তখন দেখবে আস্তে আস্তে সেটা বরফের সাথে লেগে লেগে বাড়তে থাকে, আরো বড় আরো বড় আরো বড় করে গোল হয়ে যায়। ঠিক সেরকমই আমরা এইভাবে একজন মারফত আরেকজনকে পাচ্ছি, ঠিক আছে। এটা হলো আমার স্নোবল স্যাম্পলিং। অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, দিস ইনভলভস ইউজ অফ অ্যাভেলেবল স্যাম্পলস and is therefore the weaker type of sampling. This kind of sampling can be used if no other sample is available. কোনো রকম কোনো স্যাম্পল অ্যাভেলেবল নয়,
অ্যাক্সিডেন্টালি পেয়েছে। দিস ইনভলভস ইউজ অফ অ্যাভেলেবল স্যাম্পলস ইজ দেয়ারফর দ্য উইকার টাইপ অফ স্যাম্পলিং। কেউ অ্যাভেলেবেল নাই, যা পাচ্ছি তাকেই। ধরো তুমি কিসের এমন একটা বিষয়ের উপর গবেষণা করছো যে পাওয়াই যাচ্ছে না, স্যাম্পলই পাওয়া যাচ্ছে না, পপুলেশন জানা, তার মধ্যে থেকে প্রবাবিলিটি অনুযায়ী চুজ করা অনেক দূরের গল্প, পাওয়াই যাচ্ছে না, পাচ্ছ কোনো একজন দুজনকে, তাই কপাল ভালো, অ্যাক্সিডেন্টাল। Purposive. It involves use of judgment and an attempt to obtain representative under the impression of including typical areas or groups in this sample. A study was conducted which exemplifies the nature of purposive sample. In this study, two types of respondents were chosen, unmarried men and unmarried women. Both the samples were selected by this procedure in order to get sufficient representation of respondents from higher and lower classes in terms of socioeconomic groups from both the sexes. Another simple sample of 400 married men and women were selected for the study. যেইখানে তুমি এক্স্যাক্টলি যেই পারপাসে রিসার্চটা করতে চাইছো সেই অনুযায়ী তুমি সেখান থেকে বেছে নিতে পারছো। অর্থাৎ আমি বলতে পারি যে প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং যদি আমি ধরি, যে প্রবাবিলিটিতে তোমার হাতে কোনো রকম মানে অনেক অনেক ধরনের অপশন আছে, এইখানে নন প্রবাবিলিটিতে অপশন নেই, কিন্তু তুমি জানো যে এক্স্যাক্টলি কোন পারপাসে তুমি সেই গবেষণাটা করতে চাইছো, সেই অনুযায়ী মানুষজনকেই তুমি খুঁজে বার করে তাদের উপর গবেষণাটা করছো। পারপাসিভ, পারপাস টার্মটা শুধু মাথায় রেখো। কোটা স্যাম্পলিং, ইট ইজ ইউজড ইন মার্কেটিং রিসার্চ, ইট ইজ স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বাট of non-random type, stratified but non-random. In this sampling, the population is divided into 2 or 3 parts in terms of characteristics. Quota is then fixed up and interviewer is asked a specified number from each division. The interviewer may select a member of the population who is conveniently available. It results in rough estimate and thus cannot be tested for reliability. বিভিন্ন মানে তাদের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভাগ করে কোটায় ভাগ করে নিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কতগুলো মানুষকে আমি একসাথে করলাম, তাদের ওপর আমি গবেষণা করতে চাইছি, তাদের মধ্যে নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তাদের আমি ভাগ করে নিলাম বিভিন্ন কোটায়, সেখান থেকে আমি তুলছি, ঠিক আছে? তার মানে কোথাও না কোথাও এখানেও আমার কাছে একটু অপশন থেকে যায়। তাহলে আমি কি বললাম, দুই ভাবে মাথায় রাখবে, এক প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে অপশন আছে, সেখান থেকে আমি তুলছি, কিভাবে তুলছি, এমন ভাবে তুলছি যেন কোন রকম ভাবে বায়াসনেস না আসে, বিষয়টা যেন খুব সুন্দরভাবে র্যান্ডম ওয়েতে সিলেক্ট হয়। নন প্রবাবিলিটি মানে র্যান্ডমের কোনো গল্প থাকে না, সেখানে কোথাও না কোথাও রিসার্চের নিজের ইচ্ছা অনুযায়ী, তার মানে রিসার্চের ইচ্ছা অনুযায়ী নন প্রবাবিলিটি, রিসার্চের ইচ্ছা অনুযায়ী নয় প্রবাবিলিটি, এবং তার আন্ডারে বিভিন্ন ভাগগুলো যেটা আমরা আলোচনা করলাম, কোটা, পারপাসিভ, অ্যাক্সিডেন্টাল, স্নোবল। ওকে, নেক্সট যে বিষয়টায় আমরা আসছি সেটা হচ্ছে হাইপোথেসিস। হাইপোথেসিস যদি বোঝানো যায় তাহলে হয়তো এক লাইনে বোঝানো হয়ে যাবে, আবার হাইপোথেসিস যদি আমাদের বুঝতে হয় তাহলে হয়তো আমাদের অনেক সময় লেগে যাবে। সাধারণত আমরা জানি যে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসেই হাইপোথেসিস জিনিসটা ব্যবহৃত হয়। A hypothesis is an assumption statement which formulates a precise and definite relations between two or more variables. আবারও বলছি, দুই বা ততোধিক ভেরিয়েবল, ভেরিয়েবল আমরা একটু আগে পড়ে এসেছি। কি কি ভেরিয়েবল? আমরা একটু আগে ভেরিয়েবল পড়ে এলাম, যেখানে আমরা জানলাম কি লিখেছিলাম। আরেকটু যদি আমি একটু পেছনে চলে যাই, একদম আজকে আমাদের ক্লাসটা শুরু হয়েছিল যেখান থেকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হাইপোথেসিস কি বলছে? এক বা একাধিক ভেরিয়েবলের মধ্যে যে লিংক বা রিলেশনটা। A hypothesis is an assumption statement which formulates a precise and definite relation between two or more variables. তার মানে তুমি একটা গবেষণা করতে চাইছো, কিসের উপর গবেষণা করতে চাইছো, এগুলো সব এক্সাম্পলে ভালো বোঝা যায়। তুমি গবেষণা করতে গেছো, কিসের গবেষণা? তুমি ধরো গবেষণা করতে গেছো অ্যালকোহলিজমের উপর, ঠিক আছে, যে যারা মদ্যপান করে তাদের উপর গবেষণা করতে গেছো। ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হচ্ছে যে সে মানুষটা গরিব তাই নেশা করে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস, এটা একটা ভেরিয়েবল। আর দেখছো যে শিক্ষার দিক থেকে কম হলে সে নেশা করছে। তার মানে whether there is any kind of relation between educational status and economic status, এই যে দুটোর মধ্যে তুমি সম্পর্ক নির্ধারণ করে তোমার গবেষণাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, দ্যাট ইজ হাইপোথেসিস। অর্থাৎ রিসার্চ শুরু করার আগে তুমি যে লিংক তৈরি করছো বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে, যে এক্স্যাক্টলি কোন কোন ভেরিয়েবলের জন্য এই অ্যালকোহলিজমটা হচ্ছে আগে থেকে, এই যে এটা ভেবে
তুমি কোনো রকম স্টাডি কন্টিনিউ করছো, দ্যাট ইজ হাইপোথেসিস। হাইপোথেসিস মানে আমি কি বলেছিলাম, সাধারণত সোজা ভাষায় বলেছিলাম প্রি অ্যাসাম্পশন, ঠিক আছে। কোয়ান্টিটেটিভ স্টাডিতে হাইপোথেসিসটা ব্যবহৃত হয় যেখানে কিনা তুমি একাধিক ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে তোমার স্টাডিটাকে কন্টিনিউ করছো, দ্যাট ইজ হাইপোথেসিস, ঠিক আছে। সেইটা টেস্ট করার নানা রকম অপশন থাকে। কখন? পরবর্তী ক্ষেত্রে, যখন আমরা রিসার্চটা এগিয়ে নিয়ে যেতে থাকি, একদম লাস্টে গিয়ে হয়তো আমরা সেই হাইপোথেসিসটা টেস্ট করতে পারি। সেই টেস্টটাও হয় কিন্তু কোয়ান্টিটেটিভ ওয়েতেই, এটা এমন না যে মুখে মুখে টেস্ট হয়ে গেল। ইট ইজ অ্যান আনটেস্টেড স্টেটমেন্ট হুইচ অ্যাওয়েটস ভ্যালিডেশন। কিভাবে তাহলে এটা সত্য না মিথ্যা বুঝি কি করে? আগে, তার মানে রিসার্চ করার আগে বা রিসার্চ করার কিছুটা মাঝের সময় আমরা একটা হাইপোথেসিস ধরে নিই। হাইপোথেসিস মিন্স দ্য রিলেশন বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। সেটা যত আমার রিসার্চ এগোতে থাকে, ডেটা কালেক্ট হতে থাকে, ডেটা অ্যানালিসিস করতে থাকি, তারপর গিয়ে আমরা বুঝতে পারি ওয়েদার দিস হাইপোথেসিস হ্যাজ দ্য ভ্যালিডেশন অর নট। অর্থাৎ প্রথমে যখন আমি এটা ভাবছি বা সিলেক্ট করছি তখন থেকে আনটেস্টেড, পরবর্তী ক্ষেত্রে যদি ভ্যালিড হয় তাহলে আমার হাইপোথেসিসটা ঠিক, নইলে হয়ে যায় আমার নাল হাইপোথেসিস, ঠিক আছে। এখানে পুরো বিষয়টাই রয়েছে, কে কি বলেছে হাইপোথেসিসের, মানে কে কিভাবে এক্সাম্পল দিয়েছে, কত ধরনের হাইপোথেসিস হয়। দেখো, ওয়ার্কিং হাইপোথেসিস, রিসার্চ হাইপোথেসিস, নাল হাইপোথেসিস, অল্টারনেট হাইপোথেসিস। প্রত্যেকটা যে বুঝতে হবে এরকম না, তোমার একটা হাইপোথেসিস ভুল হয়ে যাচ্ছে মানে নেগেটিভ আসছে, নাল। অল্টারনেট মানে তুমি একাধিক ধরে রেখেছিলে, এইটা হচ্ছে না ওটা হচ্ছে, ঠিক এরকমই। মানে বিষয়গুলো আসলে সোজা, খুব যে গভীরে যেতে হবে তা নয়। রিসার্চ মেথোডোলজি একটা গোটা পেপার, ঠিক আছে, এটা আলাদা করে পড়তে হয়। সেখানে তোমাদের এখান থেকে প্রতি বছরে প্রশ্ন আসে 10 থেকে 30। তো সেখানে আমি বলবো না যে এখানে তোমরা অনেক 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 সময় ইনভেস্ট করো, শুধু এটুকুই বলবো যে বিষয়গুলো একটু যদি নিজের মতো করে বুঝে নাও, ব্যাস গল্প শেষ। কারণ এতটা ডিটেলিং চায় না। হয়তো প্রশ্নে কি আসে, প্রশ্ন হয়তো আসবে যে হাইপোথেসিসটা আমাদের রিসার্চের জন্য ইম্পর্টেন্ট কেন, তার জন্য আমাদের এতটা ডিটেলে পড়ার কোনো রকম কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। এবার যদি আমি আসি যে কোন হাইপোথিসিসটা সবচেয়ে বেশি সাধারণত লাগে, আমাদের সবচেয়ে বেশি লাগে সাধারণত অল্টারনেটিভ হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস দেখো, ইট ইজ রিভার্স অফ রিসার্চ হাইপোথিসিস, ইট ইজ আ হাইপোথিসিস অফ নো রিলেশনশিপ। নাল হাইপোথিসিস ডু নট এক্সিস্ট ইন রিয়ালিটি বাট আর ইউজড টু রিসার্চ হাইপোথিসিস, মানে যেটা তুমি ধরছো সেটা না, তার উল্টো কিছু। ইট ইজ রিভার্স অফ রিসার্চ হাইপোথিসিস, ইট ইজ আ হাইপোথিসিস অফ নো রিলেশনশিপ, মানে কোনো রকম কোনো সম্পর্ক তৈরিই হলো না। অল্টারনেট হাইপোথিসিস, ইট ইজ আ সেট অফ টু হাইপোথিসিস রিসার্চ, আর নাল which states the opposite of the null hypothesis. In statistical test of null hypothesis, acceptance of null hypothesis means rejection of the alternate hypothesis, and rejection of null hypothesis means similarly acceptance of the alternate hypothesis. মানে একটা ভুল হচ্ছে মানে আরেকটা সিলেক্টেড হচ্ছে অল্টারনেট, আর অল্টারনেটটা সিলেক্ট হচ্ছে মানে আরেকটা নাল হচ্ছে। হয়তো জটিল লাগতে পারে, আসলে জটিল না, সোজাভাবে ভাবো। তুমি দুটো হাইপোথিসিস নিয়ে এগোচ্ছো, একটা তোমার হলো নাল হাইপোথিসিস, তাহলে আরেক অল্টারনেটটা হয়ে গেল তোমার ট্রু। তুমি দুটো নিয়ে এগোচ্ছিলে, অল্টারনেটটা তোমার ট্রু হলো, তাহলে আরেকটা হয়ে গেল নাল। সিম্পল। হাইপোথিসিসের মধ্যে কি কি থাকতে হয়, তাদের কিছু নেচার, এটুকু আশা করি যদি বুঝে গিয়ে থাকো যে হাইপোথিসিসটা সম্পূর্ণ ভেরিয়েবলের উপর ডিপেন্ড করেই তৈরি হয়, তাহলে মনে হয় না আর কোনো সমস্যা হতে পারে। কারণ যেখানেই আমি ভেরিয়েবলের মধ্যে এক বা একাধিক ভেরিয়েবলের মধ্যে রিলেশন তৈরি করার চেষ্টা করব, সেখানেই কিন্তু আমার হাইপোথিসিস আসবে। এবার রিসার্চ শুরু করার আগে তোমার কতগুলো ভেরিয়েবল জানা থাকে, এমনও হয় যে তোমার জানা হাইপোথিসিসের সংখ্যা মানে ভেরিয়েবলের সংখ্যা খুব কম, রিসার্চ করতে গিয়ে তখন দেখছো যে অনেকগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বেরিয়ে আসছে। তার মানে তুমি যখন রিসার্চ করতে যাচ্ছ বা ঢুকে পড়েছো, সেখানে তোমার চোখে যা ভেরিয়েবল গুলো পড়ছে সেই অনুযায়ী সেই ভেরিয়েবল গুলোর মধ্যে তুমি যখন লিঙ্ক প্রতিস্থাপন করার চেষ্টা করছো, যেখানে কিনা তখনও জানোই না যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি, সেটা তোমার হাইপোথিসিস। ইম্পর্টেন্স আছে কিছু, অবশ্যই ইম্পর্টেন্স আছে, যে আমরা যখন রিসার্চ শুরু করছি আমাদের পুরো রিসার্চটাকে না গাইড করে, ঠিক দিকে এগোচ্ছি কিনা, কোন জিনিসটা প্রমাণ করার জন্য আমরা আমাদের গবেষণাটা শুরু করেছিলাম। মানে একজন রিসার্চারের মাথায় এটা থাকে না যে না আমার হাইপোথিসিসটাকে আমাকে ট্রু প্রমাণ করতেই হবে, আমি যে ভেরিয়েবল গুলোকে ভেবেছি সেই ভেরিয়েবল গুলোর মধ্যে লিঙ্ক ক্রিয়েট করতেই হবে। বরং সে আগে থেকে এইটা ধরে নেয় যাতে পরবর্তী ক্ষেত্রে সে বুঝতে পারে যে তার ভেরিয়েবলটা, তার হাইপোথিসিসটা ঠিক ছিল না ভুল ছিল।
মানে হাইপোথেসিস ঠিক করাতে হবে এটা চ্যালেঞ্জ না, বরং রিসার্চটা যাতে সঠিকভাবে হয়, রিসার্চের দিশা যাতে ঠিক থাকে, রিসার্চের মধ্যে যে নিউট্রালিটি সেটা যাতে বজায় থাকে, সেই কারণে আমরা হাইপোথেসিসটা করি। টু অফার আ টেম্পোরারি আনসার টু আ রিসার্চ কোশ্চেন, তাহলে প্রাথমিকভাবে যখন আমি রিসার্চটা শুরু করছি তখন আমরা একটা টেম্পোরারি আনসার নিয়ে এগোচ্ছি, যেটা কি বলেছিলাম, আনটেস্টেড অ্যান্ড ওয়েটিং ফর ভ্যালিডেশন, অর্থাৎ ভ্যালিডেশন হয়নি কিন্তু এখন প্রাইমারি ভাবে একটা জিনিস আমি ধরে এগোচ্ছি যে এই কারণে এটা হয়, দ্যাট ইজ হাইপোথিসিস। এবার এই দিশাটা যদি না থাকে, রিসার্চে মানে ভুল পথে চলে যেতে পারে, এই কারণে ইম্পর্টেন্ট। তার মানে একটা কথা দেখতে পাচ্ছ বারবার উঠে আসছে, ভ্যালিডেশন ভ্যালিডেশন, ঠিক আছে? এই ভ্যালিডেশনটাই হচ্ছে আমাদের কোথাও না কোথাও লাস্ট পার্ট, যেটা কিনা রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটির মধ্যে দিয়ে আজকের ক্লাসটা শেষ হবে। কি জিনিস বলছে, যে যে কোনো আমরা রিসার্চ করব সেটার মধ্যে দুটো জিনিস অবশ্যই থাকতে হবে, এক হচ্ছে রিলায়েবিলিটি, একটা হচ্ছে ভ্যালিডিটি। কোথাও না কোথাও এটা হচ্ছে প্যারামিটার, যে আমি যে রিসার্চটা করছি, যে রিসার্চটা করছে সেটা কতটা ঠিক কতটা ভুল। অর্থাৎ আমি একটা রিসার্চের রেজাল্ট রাখলাম, এবার সেই রিসার্চটার ওপর, সেই রিসার্চের রেজাল্টের ওপর সত্যি কি নির্ভর করা যায়, নির্ভরতা কি, বিশ্বাসযোগ্যতা কি সত্যি আছে, দ্যাট ইজ দ্য রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি লিডস টু রিপিটেশন অফ দ্য সেম রেজাল্টস। অর্থাৎ আজ তুমি এই গবেষণাটা করছো, কাল আরেকজন এসে সেই একই পদ্ধতি মেনে বা অন্য কিছু পদ্ধতি মেনে একই গবেষণা করবে, প্রত্যেকবার সেই রেজাল্টটা এক আসবে তো? দ্যাট ইজ দ্য রিলায়েবিলিটি অফ দ্যাট স্পেসিফিক টেস্ট, যেটা ন্যাচারাল সায়েন্সে হয়। নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় হাইড্রোজেন আর অক্সিজেনের যদি তুমি বিক্রিয়া ঘটাও তাহলে জল তৈরি হবে, দ্যাট ইজ দ্য রিলায়েবিলিটি অফ দ্যাট স্পেসিফিক রিয়াকশন। কিন্তু সমাজের ক্ষেত্রেও যদি এটা হয় তাহলে সেই গবেষণাটা রিলায়েবিলিটি আছে। সমাজের ক্ষেত্রে যদি এটা না হয়, যে তুমি করছো গবেষণাটা এই রেজাল্ট পাচ্ছ, আমি করছি অন্য রেজাল্ট পাচ্ছি, তার মানে সেই গবেষণাটার রিলায়েবিলিটি নেই। আমি কি বললাম, কোয়ান্টিটেটিভেই কিন্তু সাধারণত এই হাইপোথেসিস রিলায়েবিলিটি ভ্যালিডিটির গল্পটা বেশি আসে, কারণ কোয়ালিটেটিভে এই জিনিসগুলো আনা সম্ভব নয়। ভেবে দেখো যে কেন কোয়ান্টিটেটিভে আসা সম্ভব হলেও কোয়ালিটেটিভে আসবে না, কারণ কোয়ান্টিটেটিভ কোথাও না কোথাও আমাদের সায়েন্সের দিকে নিয়ে যায়, ন্যাচারাল সায়েন্সের দিকে, আর কোয়ালিটেটিভ আমাদের সোশ্যাল সায়েন্সের দিকে নিয়ে যায়। তাই সোশ্যাল সায়েন্স যেহেতু সাবজেক্টিভ, একই জিনিস রোজ একই রেজাল্ট আসার চান্স খুব কম থাকে, সেই কারণে দেখা যায় যে রিলায়েবিলিটি অনেক কম। ভ্যালিডিটি ইজ দ্য ডিগ্রি অফ মিটিং দ্য ডিজায়ার্ড গোল। ভ্যালিডিটি মানে হচ্ছে যেটা দেখতে চাইছি সেটা আসছে কিনা। These are two major challenges in sociology, as outcome of sociological research are not as result of control experiment, and the situation never remains the same. Different ideologies also guide research methodology, and hence different rules will be produced every time. ভ্যালিডেশন বলছিলাম যে ভ্যালিডিটির অপেক্ষা করে, মানে তুমি যে জিনিসটা দেখতে চাইছো, দ্য ডিগ্রি অফ মিটিং দ্য ডিজায়ার্ড গোলস, এক্স্যাক্টলি সেই জিনিসটা আসছে কিনা। বলছে আসাটা সম্ভব হয় না, আসাটা সম্ভব হয় না। তার কারণ কি, আমরা জাস্ট চেষ্টা করতে পারি যাতে সেই ভ্যালিডিটিটা আসে, বাট আসাটা সম্ভব হয় না। ভ্যালিডিটি ইজ দ্য স্ট্রেংথ অফ আওয়ার কনক্লুশনস, ইনফারেন্সেস অর প্রপোজিশন। ইট কনসার্নস ইটসেলফ উইথ দ্য ডিগ্রি অফ অ্যাচিভিং দ্য ইন্টেন্ডেড রেজাল্টস, যে যেই কনসার্ন ইটসেলফ উইথ দ্য ডিগ্রি অফ অ্যাচিভিং দ্য ইন্টেন্ড, আমি যে রেজাল্টটা দেখতে আসলে চাইছি সেটা কতটা দেখতে পারবো, কোন ডিগ্রিতে দেখতে পারবো, দ্যাট ইজ দ্য ভ্যালিডিটি। A result is valid if it achieves what it was supposed to achieve. A result is valid if it achieves what it was supposed to achieve. খুব সরল এক্সাম্পল, তুমি জল তৈরি করতে চাইছো, যদি জল তৈরি হয় তোমার এই রিয়াকশনটা ভ্যালিড। তুমি জল তৈরি করতে চাইলে তৈরি হয়ে গেল পারদ, ভ্যালিডিটি নেই। বোঝা গেল যে তুমি যেটা মাথায় রেখে শুরুটা করেছিলে সেটাই যদি রেজাল্ট হিসাবে না আসে, তার মানে ভ্যালিডিটি নেই। তারপর এটাও বুঝতে পারছো যে ভ্যালিডিটি কোথাও না কোথাও রিলায়েবিলিটির উপর কিন্তু ডিপেন্ড করছে, যে প্রতিবার এক রেজাল্ট যদি না আসে আমি সেই টেস্টটাকে, রিয়াকশনটাকে রিলায়েবল বলতে পারবো না। আর প্রতিবার এক রেজাল্ট যদি আসে তাহলে সেটা আমার ভ্যালিডও হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে জানতে পারছি এই রিসার্চ মেথডস এর এই পুরো চ্যাপ্টারটার শেষে, যে কোথাও না কোথাও একজন সোশ্যাল সায়েন্টিস্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। এই রিলায়েবিলিটি আর ভ্যালিডিটিটা যদি না আসে তাহলে কোথাও না কোথাও তাদের যে গবেষণা সেটা অসম্পূর্ণ থেকে যাওয়ার একটা চান্স থেকে যায়।
আজকের জন্য এতটাই। আমি ক্লাসের শুরুতেই মেথডগুলো শেয়ার করে দিয়েছিলাম তোমাদের, যে কোন মেথডে তোমরা এই দুটো চ্যাপ্টার পড়বে, সোশিয়োলজি আর সায়েন্স অ্যান্ড আরেকটা যে চ্যাপ্টার আছে এই রিসার্চের চ্যাপ্টারটা। তাহলে এই সোশিয়োলজি অ্যান্ড সায়েন্স আর রিসার্চের চ্যাপ্টারটা যেই মুহূর্তে আমরা এই স্ট্র্যাটেজিতে শেষ করে ফেলবো, ব্যাস সোশিওলজির বোরিং, লেন্দি, মাথা ব্যথা হয়ে যেতে পারে বা মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে এই ধরনের সমস্ত টপিক আমাদের শেষ। আমরা এরপরে ঢুকবো থিঙ্কার্সে, অর্থাৎ যেখানে কিনা সোশিওলজিকে আমরা রীতিমতো আনন্দ নিতে পারবো। সোশিওলজির এইখানে যে আনন্দ নেওয়া যায় না তা নয়, কিন্তু তোমাদের যা কোর্স পিরিয়ড, যতটা শীঘ্র তোমাদের শিখতে হচ্ছে এই বিষয়টা, এইখানে এই সোশিওলজি অ্যান্ড সায়েন্স অ্যান্ড রিসার্চ মেথোলজি আনন্দটা না নেওয়া যায় না। রিসার্চ মেথোলজি সবচেয়ে মজার একটা জায়গা। এখানে এত সুন্দর, এত কি বলবো, মাইনিউট জিনিস বোঝার আছে, মজা করে করে বোঝার আছে, এক্সাম্পল দিয়ে বোঝার আছে, সেগুলো তো আমাদের ভাবনারও বাইরে। কিন্তু বুঝে ওঠা সম্ভব হয় না কেন আমাদের জন্য? তার কারণ এক তো নম্বর কম আসে এখান থেকে, নম্বর কম আসে বলতে খুব কম মার্কসেরই কোশ্চেন আসে। আর দুই, আমাদের টাইম পিরিয়ডটা আমাদের এত শর্ট যে আমাদের অন্য কিছু পড়ার থাকে, সেই কারণে আমাদের এগুলো খুব ছোটভাবে ওপর দিয়ে শেষ করে দিতে হয়। কারণ বুঝতেই পারছো যে কতটা বোরিং। তোমরা আগে কখনো এগুলো পড়োনি, যদি পড়তে তাহলে হয়তো কোথাও না কোথাও আমি লিঙ্ক করতে পারতাম। যদি একটু এন্টারটেইনিং হতো তাহলে কোথাও না কোথাও তোমাদের মধ্যে একটা ভালো লাগা আসতো। যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারতাম তাহলে ক্লাসটা আরো লেন্দি হতো। বাট সব দিকই যেহেতু আমাদের মাথায় রাখতে হবে, সেই কারণে এই ক্লাস দুটো, সোশিয়োলজি আর সায়েন্স অ্যান্ড রিসার্চ মেথোলজি ক্লাসটা এই স্ট্র্যাটেজিতে এই ধরনের শেষ হলো। বাট এরপরে সোশিয়োলজি নিয়ে আর কোনো চ্যাপ্টার নিয়ে, কোনো টপিক নিয়ে আর কোনো চাপ হবে না, সবকটাই আমাদের আনন্দের সাথে চলবে। আজকের জন্য তাহলে ক্লাস এতটাই। ধন্যবাদ।